ফ্রান্স কি তার নিজের অহংকারের জালে জড়িয়ে পড়ছে? রাফালের মতো বিশ্বখ্যাত যুদ্ধবিমান বানিয়েও কেন আজ তাদের সবচেয়ে বড় খদ্দেররা একের পর এক মুখ ফিরিয়ে নিচ্ছে? ভাবুন তো, একটা দেশ $19 বিলিয়ন ডিল সই করার পর মাঝপথে কেন বলে দেয় যে আমরা আর তোমাদের সাথে নেই? কেন ভারত 100% দাম চুকিয়েও বিমানের মাত্র 60% নিয়ন্ত্রণ পাচ্ছে? আর জার্মানির মতো পরম বন্ধু দেশই বা কেন আজ ফ্রান্সের ওপর চরম বিরক্ত? এই পুরো সংকটের মূলে রয়েছে ফ্রান্সের একগুঁয়ে টেকনোলজিক্যাল ইগো। ফ্রান্সের টেক সভরেনিটি কি তাদের পতনের কারণ হতে যাচ্ছে? চলুন গভীরে গিয়ে জেনে নেওয়া যাক। ফ্রান্স ঐতিহাসিকভাবেই সামরিক বিমান চালনায় এক মহাশক্তি। আমেরিকা বা রাশিয়ার সাহায্য ছাড়াই তারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে রাফালের মতো 4.5 জেনারেশনের ঘাতক বিমান তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। 2025 সালের শেষ নাগাদ ভারত, মিশর, কাতার থেকে শুরু করে ক্রোয়েশিয়া পর্যন্ত 533টি রাফাল বিমানের অর্ডার জমা ছিল তাদের পকেটে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক হিসেবে ফ্রান্সের দাপট তখন আকাশচুম্বী। কিন্তু এই সাফল্যের আড়ালে একটা কালো মেঘ জমছিল। ফ্রান্সের নীতি হলো, আমরা মাল দেব, কিন্তু মাল মশলা কিভাবে তৈরি হলো তা বলবো না। আর এই গোপনীয়তা বা ইগো এখন বুমেরাং হয়ে ফিরে আসছে। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই এর সাথে ফ্রান্সের সম্পর্ক ছিল মধুর, কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্কে ফাটল ধরেছে। $19.2 বিলিয়ন একটা ডিল, 80টি রাফাল F4 ভ্যারিয়েন্ট কেনার কথা ছিল, যা নাকি ফ্রান্সের ইতিহাসের সবচেয়ে বড় রপ্তানি চুক্তি। কিন্তু সেই ডিল এখন খাদের কিনারায়। কেন বিশ্বের অন্যতম ধনী একটি দেশ হঠাৎ করে প্রজেক্ট থেকে বেরিয়ে যেতে চাইছে? এর পেছনে কি শুধুই টাকা, নাকি অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? রহস্যের জট খুলতে শুরু করে যখন খবর আসে যে ইউএই শুধু বিমান কিনতেই নয়, বরং পরবর্তী সংস্করণ অর্থাৎ রাফাল F5 তৈরির জন্য 3.5 বিলিয়ন ইউরো অর্থায়ন করতে চেয়েছিল। এরা ছিল ফ্রান্সের জন্য এক বিরাট স্বস্তি, কিন্তু শর্ত ছিল একটাই: প্রযুক্তি শেয়ার করতে হবে। বিশেষ করে অপট্রনিক্স বা আলোক সংবেদনশীল সেন্সর প্রযুক্তিতে ইউএই অংশীদারিত্ব চেয়েছিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউএই প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকের পরেই সব হিসাব ওলটপালট হয়ে যায়। ফরাসিরা সাফ জানিয়ে দেয় তারা প্রযুক্তি কাউকে দেবে না। ফলাফল, ইউএই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, ফ্রান্স কি এই বিপুল পরিমাণ টাকা একা জোগাড় করতে পারবে? তাদের প্রতিরক্ষা বাজেট কি এই ধাক্কা সইতে পারবে? আর শুধু ইউএই নয়, ভারতের মতো দীর্ঘদিনের বিশ্বস্ত পার্টনারও এখন ফ্রান্সের ওপর রেগে আছে। ভারত 100% দাম দিচ্ছে, কিন্তু পাচ্ছে কি সবটা? নাকি ভারতের কপালে শুধুই একটা লোহার বডি জুটছে, যার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে প্যারিস? এবার আসা যাক ভারতের প্রসঙ্গে। 1950 সাল থেকে ভারত আর ফ্রান্সের প্রতিরক্ষা সম্পর্ক চলে আসছে। তুফানি বা আওয়ারগান বিমান থেকে শুরু করে মিরাজ 2000 আর এখনকার রাফাল, সবই আমাদের বায়ুসেনার মেরুদণ্ড। কিন্তু সম্প্রতি 114টি নতুন রাফাল কেনার যে বিশাল পরিকল্পনা ভারত নিয়েছে, সেখানে বড় এক বাধা হয়ে দাঁড়িয়েছে সোর্স কোড। সহজ ভাষায় বললে, সোর্স কোড হলো বিমানের সেই ডিজিটাল মস্তিষ্ক যা ঠিক করে রাডার কিভাবে কাজ করবে বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কিভাবে শত্রুকে ধোঁকা দেবে। ফরাসি পত্রিকাগুলো দাবি করছে ফ্রান্স ভারতকে এই সোর্স কোড দিতে অস্বীকার করেছে। আমাদের বিশেষজ্ঞরা বলছেন এর মানে হলো ভারত বিমানের পুরো দাম চুকিয়েও তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবে না। আধুনিক যুদ্ধবিমানের দামের 30-40% হলো তার সফটওয়্যার। যদি সেই সফটওয়্যারের চাবিকাঠি আপনার কাছে না থাকে, তবে আপনি বিমানে নিজের দেশি মিসাইল লাগাতে পারবেন না, কিংবা কোনো সফটওয়্যার আপডেট করতে বারবার প্যারিসের অনুমতি নিতে হবে। ভাবুন তো, যুদ্ধের ময়দানে যখন তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে, তখন কি প্যারিসের ইমেলের জন্য বসে থাকা সম্ভব? ভারতের ক্ষোভ এখানেই। আমরা চাই সম্পূর্ণ স্বায়ত্তশাসন, কিন্তু ফ্রান্স আমাদের দিচ্ছে শুধু আংশিক অধিকার। ফ্রান্সের এই জেদ শুধু বাইরে নয়, ঘরের ভেতর ইউরোপীয় বন্ধুদের সাথেও সমস্যা তৈরি করছে। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির জন্য একটি প্রজেক্ট নেওয়া হয়েছিল, যার নাম এফক্যাস। এখানে ফ্রান্সের সাথে আছে জার্মানি এবং স্পেন। ডাসাল্ট ফ্রান্স আর এয়ারবাস জার্মানি স্পেন মিলে এই কাজ করার কথা। কিন্তু এখানেও সেই একই ইগোর লড়াই। কে কতটুকু কাজ করবে, কার হাতে ডিজাইনের নিয়ন্ত্রণ থাকবে, এই নিয়ে দিনের পর দিন ডেডলক চলছে। ডাসাল্ট সিইও
এরিক ট্র্যাপিয়ার তো হুমকিই দিয়ে দিয়েছেন যে তারা প্রয়োজনে একাই লড়বেন, কারণ তাদের কয়েক দশকের অভিজ্ঞতা আছে। জার্মানি এই আচরণে এতটাই বিরক্ত যে তারা এখন বিকল্প খুঁজতে শুরু করেছে। এমনকি তারা ব্রিটিশ, জাপানি, ইতালীয় প্রজেক্ট জি-ক্যাপ এর দিকে হাত বাড়াচ্ছে। ভাবুন তো, ইউরোপের একতা রক্ষার ডাক দেওয়া ফ্রান্স যখন নিজের জেদের কারণে প্রতিবেশী বন্ধুদের হারিয়ে ফেলছে, তখন তার ভবিষ্যৎ কী? এফক্যাস প্রজেক্টকে এখন বিশেষজ্ঞরা ফেটাল টেলস্পিন বা মরণ ঝাঁপ বলে বর্ণনা করছেন। মাত্র 2 থেকে 3 সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে ডিলটা টিকিয়ে রাখার জন্য। যদি এটা ভেঙে যায়, তবে ইউরোপের সামরিক জোটের জন্য তা হবে এক বিশাল বিপর্যয়। এখন প্রশ্ন ওঠে, ফ্রান্স কেন এমন করছে? উত্তরটা লুকিয়ে আছে তাদের টেক সভরেনিটি বা প্রযুক্তিগত সার্বভৌমত্ব নীতির মধ্যে। তারা মনে করে একবার যদি কেউ এই সোর্স কোড বা অপট্রনিক্স প্রযুক্তি জেনে যায়, তবে ফ্রান্সের সামরিক একচেটিয়া আধিপত্য শেষ হয়ে যাবে। কিন্তু আধুনিক যুগে কোনো দেশই একা সবটা করতে পারে না। ইউএইর মতো দেশগুলো তো এখন শুধু ক্রেতা হয়ে থাকতে চায় না, তারা অংশীদার বা পার্টনার হতে চায়। ভারত এখন আর শুধু বিদেশ থেকে অস্ত্র আমদানিতে বিশ্বাসী নয়, আমরা চাই মেক ইন ইন্ডিয়া। টাটা গ্রুপের সাথে ডাসাল্ট চুক্তি করেছে ঠিকই, কিন্তু যদি মূল প্রযুক্তির চাবিকাঠি না পাওয়া যায়, তবে সেই মেড ইন ইন্ডিয়া কি সার্থক হবে? ভারত কিন্তু চুপ করে বসে নেই। একদিকে যেমন ফ্রান্সের সাথে দর কষাকষি চলছে, অন্যদিকে ভারতও কিন্তু জার্মানি বা জাপানি ষষ্ঠ প্রজন্মের প্রজেক্টগুলোর দিকে নজর রাখছে। ফরাসিরা যদি তাদের এই জেদ না কমায়, তবে আগামী দিনে ভারত বা ইউএইর মতো বড় বাজারগুলো তাদের হাতছাড়া হওয়া সময়ের অপেক্ষা মাত্র। ফ্রান্স কি বুঝতে পারছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে? পরিশেষে একটা কথা বলতেই হয়, ফ্রান্সের বিমানগুলো অসাধারণ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকের ভূ রাজনীতিতে শুধু ভালো পণ্য থাকলেই চলে না, ভালো পার্টনার হওয়াটাও জরুরি। ইউএইর সরে যাওয়া আর ভারতের এই অসন্তোষ আসলে ফ্রান্সের জন্য একটা সতর্কবাণী। প্রতিরক্ষা ডিল এখন আর কেবল কেনা বেচার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন নলেজ শেয়ারিং আর স্ট্র্যাটেজিক অটোনমির যুগ। যদি ফ্রান্স তার ইগো বা অহংকার ধরে রাখে, তবে তাদের ডিফেন্স বাজেট একসময় মুখ থুবড়ে পড়বে, কারণ একা এই বিপুল পরিমাণ গবেষণার খরচ চালানো অসম্ভব। ভারত এখনও আশা করছে যে ফ্রান্স হয়তো শেষ মুহূর্তে নমনীয় হবে, কারণ এফক্যাস প্রজেক্টে ভারতের অংশগ্রহণের একটি ক্ষীণ সম্ভাবনা এখনও টিকে আছে। কিন্তু বল এখন প্যারিসের কোর্টে। তারা কি প্রযুক্তির গোপন সিন্ধুকে তালা মেরে বসে থাকবে, নাকি বিশ্বের উদীয়মান শক্তিদের সাথে হাত মিলিয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করবে? উত্তরটা হয়তো আমরা খুব শীঘ্রই পাব। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? ফ্রান্সের কি উচিত তাদের সোর্স কোড ভারতের সাথে শেয়ার করা? কমেন্ট করে আমাদের জানান। আপনাদের মূল্যবান মতামত আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে সাহায্য করে। যদি এই ভিডিওটি তথ্যবহুল মনে হয়, তবে লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করুন যারা গ্লোবাল পলিটিক্স বা ডিফেন্স নিয়ে আগ্রহী। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী কোনো ব্রেকিং অ্যানালিসিস আপনার মিস না হয়। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।